কে বলেছে শুধুমাত্র সুন্দর বাড়িঘর থাকলেই ভালোভাবে জীবনযাপন করা যায়? আমাদের বাড়িঘর কিন্তু মোটেও সুন্দর নয়, অবশ্য বাইরে থেকে। ভেতরটা আমার যতটুকু আছে ততটুকুই আমার কাছে রাজপ্রাসাদ। আর দেখো, যতটুকু এখন আছে, যখন এসেছিলাম এখানে সেটাও ছিল না। কোনটা ছিল চলো দেখাবো একটু বাদেই, তারপরে বলছি। আর যেতে যেতে এই যে আমাদের বাড়িটা রোড থেকে বেরিয়ে, আমি কোনো হোম ট্যুর দিচ্ছি না আজকে ভীষণ দরকার ছিল এই জিনিসটা করার, তাই জন্য আমি করে রেখেছিলাম আমার ফোনে। তো ভাবছি বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করি। এই দেখো, রোড থেকে এই যে আমাদের বাড়ির দূরত্ব এতটুকুই, মানে 1 পা কি 2 পা, বুঝতেই পারো। আমি মাঝে সাঝে ব্যালকনি থেকে দেখাই। বিয়ে করে কিন্তু আমি এই যে ভাঙাচুরো ঘরটা দেখছো, এই ঘরটাতেই কিন্তু এসেছিলাম। টালির ঘর, এখানেই এসেছিলাম। ভালো ছিলাম, কিন্তু মন্দ ছিলাম না, এখনও ভালো আছি। কিন্তু ওই দেখো টমি উকিঝুঁকি দিচ্ছে। আর এখন যেহেতু এখানে আমাদের বসবাস নেই, তাই জন্য ততটা ঠিকঠাক করে রাখা সম্ভব নয়। আর আমাদের বাড়ির অবস্থা তো তোমরা জানোই এখন, কারণ আমাদের বাড়িতে যে কটা মানুষ তার থেকে কিন্তু বেশি হচ্ছে পেশেন্ট হয়ে গেছে। আর আমি ভালো আছি, আর আমাকে ভালো থাকতেও হবে, কারণ আমার ওপরে অনেক দায় দায়িত্ব। আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, হাজব্যান্ড, জেঠু, সবার দায়িত্বই কিন্তু মনে করে নাও না আমি সুস্থ। তো যাই হোক, দেখে নিলে তো। আর যেটা বলেছিলাম, শুধুমাত্র সুন্দর বাড়িঘর থাকলেই যে তারা ভালোভাবে জীবনযাপন, ভালোভাবে সুখে থাকবে তেমন কোনো কথা নেই কিন্তু। আর আমার বাড়ির বাইরেটা কিন্তু এমনই, হ্যাঁ আজও এমনই আছে। তবে আস্তে আস্তে, তিলে তিলে, ওই যে দেখতে পাচ্ছিলে যে যেই ঘরটায় প্রথমবার বউ হয়ে এসেছিলাম, সেই ঘর থেকে এই ঘরে আসতে কিন্তু অনেক অনেক ইতিহাস আছে। তো ইতিহাস বলতে অনেক মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই দোতলা বাড়িটা করা। আর এই বাড়ি সম্পর্কে এখন আমি কিছু বলছি না, বলবো যদি কোনো দিন বলার হয়, অবশ্যই বলবো। আর এখন দেখে নিলে ভেতরটা হচ্ছে আমার এমন, ওই যে একটা কথা আছে না, যে বাইরেটা কুঁড়ে ঘর আর ভেতরটা রাজপ্রাসাদ, বলতেই পারো আমার কাছে এটাই রাজপ্রাসাদ। আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো বাড়ি আছে, তোমরা যারা শুনছো বা দেখছো আমাকে এই মুহূর্তে, তোমাদের কিন্তু যার কাছে যতটুকু আছে আমার মনে হয় ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আর আমার কাছে এটা রাজপ্রাসাদ হবে না কেন? আমি কোন ঘরটার মধ্যে ছিলাম দেখেছো তো। তবে হ্যাঁ, বিয়ের আগে কিন্তু আমি ওই যেই ঘরটার মানে এসে উঠেছি, তার থেকে কিন্তু ভালো বাড়ি থেকেই এসেছিলাম। তোমরা যারা যারা আমার বাপের বাড়ি দেখেছো তারা জানো। তো ওখানে এসে তোমরা হয়তো ভাববে যে মানিয়ে নিতে পেরেছিলে। অবশ্যই পেরেছিলাম, কারণ যার সাথে আমি সারা জীবন থাকতে এসেছিলাম তাকে ভালোবেসে এসেছিলাম। ওই যে বলে না, যে ভালোবাসলে পরে সব কিছু খারাপটাও ভালো লাগে, হয়তো আমার কাছে তাই লেগেছিল। আর তবে হ্যাঁ, অসুবিধা তো হবেই। আমরা এখনকার বউ আর এখনকার মেয়েরা একটু তো প্রবলেম হবেই আমাদের, না? তারপরে যেটা টয়লেট ছিল, ওটাও কিন্তু অনেকটা সুবিধাজনক ছিল না। তা সত্ত্বেও কিন্তু মানিয়ে নিয়েছি। আর আমরা মেয়েরা মানিয়ে নিতে পারি, তাই না? আমাদেরকে ওই যে আরেকদিন ব্লগেও হয়তো বলেছিলাম, আমরা মেয়েরা হচ্ছি জলের মতো, যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই কিন্তু আকার ধারণ করে। তো আমার পরিস্থিতি, কিংবা আমার মতো অনেক মেয়েদের পরিস্থিতিই কিন্তু তেমনই। আর আমি কিন্তু ম্যাক্সিমাম সময় আমার হাজব্যান্ডের থেকেও বেশি আমার শ্বশুর শাশুড়ির সাথেই কিন্তু সংসারটা করে গেছি। তোমরা কিন্তু জানো অনেকে, যদিও আমার চ্যানেলটা নতুন, তাই জন্য অনেকে অনেক কিছু জানো না। আমার হাজব্যান্ড কিন্তু কর্মসূত্রে বাড়ির বাইরেই থাকতো। হ্যাঁ, উইকেন্ডে অবশ্যই বাড়িতে আসে। আর আসে বলতে কি, এখন যে মুহূর্তে আমি তোমাদের সাথে ব্লগটা দিচ্ছি, এখন থেকে কিন্তু ও বাড়ি থেকেই ডিউটি করছে। তো ডিউটির স্থান চেঞ্জ হয়েছে, অফিস চেঞ্জ হয়েছে, তাই জন্য কিন্তু ও বাড়ি থেকে ডিউটিটা করছে। তো ওই আক্ষেপটা আর আমার এখন বর্তমানে নেই। তবে ওদের সিভিল ইঞ্জিনিয়ার, তো ওদের যে কাজকর্ম কখন কোথায় পড়ে কিছু বলা যায় না। তো যখন আবার বাড়ির বাইরে যেতে হবে যাবে। আর এখন
অ্যাকচুয়ালি একটা কথা আছে জানো তো, যখন একা একা আমরা থাকতে শিখে যাই তখন কিন্তু কোনো কিছুই প্রবলেম হয় না। তেমনই এখনও বাড়িতে থাকলেও আমার কোনো প্রবলেম হয় না, না থাকলে কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু মানিয়ে নিতে শিখে গেছি। ওই যে বলেছি আমরা মেয়েরা মানাতেও জানি, তেমনই। তো অনেক কথাই তো হলো, তো অনেক গল্প করে ফেলেছি তাই না? তো গল্পের পরে ম্যাজিক করে আমার একটা দিদিভাই আছে, ম্যাজিক করে কিন্তু বিছানার চাদর ঠিকঠাক করে ফেলে। তো আমিও হয়তো আজকে চেঞ্জ করলাম, আবার সেই সাদা চাদর নিয়ে এসেছি। যদিও আমি বলি যে ডিপ কালার পাতবো, কিন্তু ডিপ কালারটা না অত মানে দেখতে দেখতে আর গরমের দিনে দেখতে শুনতে নয়, দেখতে কেমন একটা লাগে আমার চোখে। ডিপ কালার কিন্তু ক্যামেরার চোখে খুব ভালো লাগে, আর সাদাটা না এমনি দেখতে শান্তি লাগে। তাই জন্য আমি এই হালকা কালারের বিছানা চাদরটা আজকে পেতে নিয়েছি। তোমাদের কেমন লাগছে বলো? এই বিছানা চাদরটার কিন্তু অনেক বয়স আছে, ঠিক আছে? তো যাই হোক, ওই দিক থেকে কাজ করতে করতে অনেক কথাই তোমাদের সাথে আজকে বলেছি। কি খারাপ লাগলো আমার কথাগুলো শুনে? হয়তো খারাপ লাগলেও লাগতে পারে, খারাপ লাগলে আমাকে ক্ষমা করো, আর ভালো লাগলে তো আমারও ভালো লাগবে। আর জোর করে ভালো লাগার কোনো দরকার নেই। আর দেখো না, এদিকে চলে এসেছি এই কাজটা করতে। বিয়ের পরের একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করি। যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, সবাই যে যার কাজে যেত। আমার হাজব্যান্ড অফিস করতো, তারপরে আমার শ্বশুররা মানে জেঠু আর আমার শ্বশুরমশাই ওরা দোকানে থাকতো। আমাদের মুদিখানা দোকান আছে একদম দাদুর আমল থেকে বাজারে, তো দোকানে থাকতেন। আর আমার শাশুড়ি মা স্কুলে। তো তখন তার বাবু ছিল না, না আর ঠাকুমা ছিলেন। কিন্তু ঠাকুমা ওই আমি কথা বললে ঠাকুমা কথা বলে, মানে বয়স্ক মানুষ তো চুপচাপই থাকতেন। তা আমার না তখন এত কষ্ট হতো। আসলে আমার বাড়ি তো গ্রামে, বাপের বাড়ি কথা বলছি। এটাও কিন্তু পঞ্চায়েত এলাকা হলে কি হবে, কেউ কারো বাড়িতে তেমনভাবে যায় না, কেউ কারোর সাথে এমনভাবে কথাও বলে না। আর আমি যেহেতু একটু কথা বলতে ভালোবাসি, আর মানুষের সাথে মিশতে ভালোবাসি, হাসতে ভালোবাসি, সত্যি সাজতেও ভালোবাসি, তো তাই জন্য কিন্তু আমার ভীষণ প্রবলেম হতো। তো খুব কাঁদতাম। আর আমার দাদা সত্যি ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করতো। ওদেরও খুব খারাপ লাগতো যে আমার বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, অনেকটা পথ। তো রোজ রোজ কিন্তু আমার দাদা কিংবা বাবার আমাকে দেখতে আসা পসিবল নয়, আর আমারও কিন্তু যাওয়া পসিবল নয়। আমি বিয়ের পরের থেকেই যে সব সময় অনেক বউরা আছে না মাসে মাসে বাপের বাড়ি থেকে একটুখানি দেখা করে আসতো, কিন্তু আমার পক্ষে কখনোই সেটা সম্ভব ছিল না। তো যখন যেতাম অনেক দিন পর পর, কোনো অকেশন পারপাস ছাড়া আমার কিন্তু মা বাবার কাছে যাওয়াই হতো না। ষষ্ঠী, সরস্বতী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত জিনিসগুলো, আর মাঝখানে যদি কোনো কিছু থাকে, এই সমস্ত জিনিসগুলোতেই কিন্তু আমি বাড়িতে যেতে পারতাম। তো আর 25শে ডিসেম্বরেও যেতাম, কারণ আমাদের বাড়ির ওখান থেকে বেগোপাড়া মানে যেখানে চার্চ আছে, চার্চটা খুব বেশি দূর নয়। আর আমার ভীষণ ভালো লাগে চার্চে যেতে, কারণ ওখানে গেলে আমার একটা শান্তি শান্তি ফিল হয়। তো তাই জন্য আমাকেও তখনও যেতে হতো, আর এখনও যেতাম আমার বাবুকে দেখানোর জন্য। আর এখন আর এবছর যাওয়া হয়নি, এবছর তো বাড়িটা একদম ওলটপালট হয়ে গেছে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই কাজগুলো আমি করেই নিচ্ছি। আর জানো তো, এই যে ড্রেসিং টেবিল বলো আর খাট মোছার কাজটা বলো, হয়তো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে এখন করছি, রোজই করতে হয়। আর করতে হয় বলতে কি, খুব ধুলো পড়ে, ওই জন্য রাস্তা থেকে আমার এই ঘরের দূরত্বটা অনেকটাই, তাও ধুলো পড়ে। আর কি দেখাচ্ছি জানো, আমার ঘাড়ে মানে গলার নিচে এই সাইডটায় এত যন্ত্রণা, আমি বুঝতে পারছি না কেন। তো সিজার হওয়ার পরে নাকি মায়েদের এক একটা প্রবলেম আসে, কারোর হাঁটু ব্যথা, কারোর মাজা ব্যথা, কারোর বা ঘাড়ে ব্যথা। হয়তো আমার বাবু হওয়ার পরেই আমার এই প্রবলেমটা এসেছে। প্রবলেমটা তখনই হয় যখন আমি একটু বেশি কাজ করি, তখনই কিন্তু আমাকে এই প্রবলেমটা ফেস করতে হয়। তো কাজ যেহেতু এখন বেড়ে গেছে, দুজনা মিলে যেই কাজটা করতাম এখন তো একা একা করতে হচ্ছে না। এবার এই সমস্ত কাজগুলো করতে গেলে তো আমাকে একটুখানি চোট। তার মধ্যে বাসন মাজার একটা ব্যাপার আছে, দিনে না হলেও 4 থেকে 5 ঝুড়ি, আমাদের যে লাল ঝুড়িটা তোমরা হয়তো মাঝে সাঝে দেখো, সেই ঝুড়িটার 5 ঝুড়ি মতো বাসন হয়। তো দেখো আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমি কতটা বিধ্বস্ত হয়ে গেছি মায়ের কাছে এসে।
আর পুজো দেওয়া হয়ে গেছে ওটাই বলছি। আর ঘেমে পুরো চুপচুপ, আমি স্নান করে ডিরেক্ট ঠাকুর ঘরেই চলে এসেছি, না সিঁদুর না কোনো কিছু মুখে দেওয়া, কিচ্ছু করিনি। আমি জানি ঘেমে যাব, আরেকবার মুখটা ধুতে হবে। আর এই জামা কাপড়গুলো কিন্তু আজকে কেচে নিয়েছিলাম। আর এখন প্রত্যেক দিনই হয়, নিচেরগুলো হচ্ছে ঠাকুরের আর ওপরেরগুলো হচ্ছে আমাদের। অনেকগুলো জামা কাপড় কাচাকুচি হয়েছে। আমাদের ব্যালকনিটা অনেকটাই ছোট, ব্যালকনিটাকে না ভাঙতে হবে, ওই জন্য এখানে কোনো কিছু করা হয়নি। তারপরে দেখো আরও একবার কিন্তু স্নান করে গিয়ে আমি জল ঢেলে নিয়েছিলাম, এত গরম লাগছিল, তাই জন্য জামাটা চেঞ্জ দেখতেই পাচ্ছ। আর এটা তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম হয়তো। আর দেখো এই মাছগুলো কিন্তু নিয়ে এসছে আমাদের স্নান রান্না সমস্ত কিছুর পরে, তাই জন্য আমি তো আর রান্না করব না। আর এই মাছগুলো ধোয়ার পর হয়তো জামা আবার চেঞ্জ করতে হতে পারে যদি গায়ে কিছু লেগে যায়, আর না লাগলে এখন আর করব না। একটা পাত্রে রুই মাছ আছে, একটা পাত্রে কাতলা মাছ আছে। আর ওই আমন্ডগুলো কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমার খাওয়ার মতো সময় হয়নি। আর আজকে কিন্তু এই জিনিসগুলো রান্না হয়েছে জানো তো, তাই জন্য তোমাদেরকে আরও একবার দেখিয়ে নিলাম। ওই যে বললাম যদি থাকে ভালোবাসা, তাহলে কিন্তু পেশেন্ট যতই হোক না কেন সেই ভালোবাসার টানে একজন পেশেন্ট আরেকজন পেশেন্টের দেখো দাড়ি কেটে দিচ্ছে। আমি তাই বলছিলাম কত ভালোবাসা গো তোমাদের। তো বাবাকে কে কেটে দেবে, আমি তো পারি না এই সমস্ত কাজগুলো করতে। আর রাত্রেবেলা চলে এসেছি একটু মাছের ঝোল করতে, যেহেতু দুপুরবেলা আমি ডিমের ঝোল করেছিলাম আর পটলটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আজকের মতো এই